আসসালামু আলাইকুম সবাইকে। খায়রুল ভাই, ওভার টু ইউ। প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ এন্ড প্লিজ স্টার্ট ইউর রোড টু পিএমপি জার্নি। ওভার টু ইউ, খায়রুল ভাই। জি ভাইয়া, আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি খাইরুল ইসলাম, ওর নাম খাইরুল ইসলাম। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার পড়াশোনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আমি জব করি একটা প্রজেক্টাইজ অর্গানাইজেশন, প্রজেক্ট বেজ অর্গানাইজেশন কি এটা। আমরা বাংলাদেশে এলপিজি প্রজেক্ট ইপিসি করে আমার কোম্পানি। যারা হয়তো এলপিজিতে আছেন বা আমার কোম্পানির নাম ডিসি ওজেকো। বাংলাদেশে আমাদের কনসার্ন হচ্ছে ডিসিবিডি লিমিটেড, ডিজাইন ইঞ্জিনিয়ারিং এন্ড কনসাল্টিং। তো আমরা মেইনলি এলপিজি প্লান্ট কনস্ট্রাক্ট করি। আমরা 2012 সাল থেকে এই কোম্পানিটা বাংলাদেশে আছে। আমিও আহ, 13-14 থেকেই আছি এই কোম্পানির সাথে। আমরা ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড, তারপর সেনা কল্যাণ, নাভানা এলপিজি, পেট্রোম্যাক্স, এখন যেটা এসএসবি এলপিজি, ইউনিটেক্স, ইউরোপেট্রো, আইগ্যাস, ইউনাইটেডের কিছু অংশ, আরো অনেক এলপিজি প্লান্ট এবং এলপিজি ক্যারিয়ার বাংলাদেশে করছি অ্যাজ ইপিসি। এটাই হলো আমি। আর আমি একটা ছোট এলপিজি, আমার পিএমপির গল্পটা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য ফয়েজ ভাই এবং ত্রিপিকে ধন্যবাদ। আমি আহ, প্রথমেই ধন্যবাদ দিতে চাই ফয়েজ ভাইকে অবশ্যই, এবং এই মেন্টরশিপ প্রোগ্রামটাকে, এবং সোহেল ভাইকে। হি ওয়াজ ভেরি পেশেন্ট, লাইক আমি আমার মনে হয় যে ইজি মেন্টি ছিলাম না, বাট হি ওয়াজ ভেরি পেশেন্ট অ্যান্ড হি ওয়াজ এ জেন্টলম্যান অ্যান্ড ভেরি গুড টিচার, এ গুড মেন্টর। থ্যাংক ইউ সোহেল ভাই। ওয়েলকাম ভাইয়া। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাই আমার? হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে। আপনি করেন, আপনি মোডটা চেঞ্জ কইরা একটা মোড আছে দেখেন, আপনার আসলে আপনি মোডটা চলে আসছে, ইনস্ট্রাক্টর মোডটা চলে আসছে। তো এখানে নিচে ক্লোজ করে আপনি ক্লোজ করে দেন, এটা ক্লোজ করে রোজারা দাও। ওই যে নিচে যেটা আছে না, ওই যে আবার শেয়ার দেন, আবার শেয়ার দেন, শেয়ারটা বন্ধ করেন না। শেয়ার দেন। শেয়ারের নিচে যেটা আছে আপনার দেখবেন একটা বাটন আছে, ওইটা ক্লিক করেন। একটু একটু হুম, হুম। সাব্বাস, সুন্দর দেখা যাচ্ছে এখন। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সো ইউ ক্যান গো অ্যাহেড। ওকে থ্যাংক ইউ, খায়রুল ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আমি মেইনলি আমার যদিও আপনি রাখছেন টিপস এন্ড ট্রিক্স, আমি আসলে আমার জার্নিটাই শেয়ার করব। কিভাবে আমি প্ল্যান করছিলাম এবং কিভাবে চিন্তা করছিলাম, কিভাবে পরে চেঞ্জ করতে হলো বা চেঞ্জ হলো, এবং পরবর্তীতে পরীক্ষার যে এক্সপেরিয়েন্স। আমি কিছু কোশ্চেন গত 5 দিনে রুল ভাই ফোন দেওয়ার পরে আমি রিকালেক্ট করার চেষ্টা করছি, রিমেম্বার করার চেষ্টা করছি, এবং সেগুলো রিকনস্ট্রাকশন করার চেষ্টা করছি। দেখলাম এটা বেশ কঠিন, বাট থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ যে আহ, এটা করতে দেওয়ার জন্য। কারণ আমি যেটা দেখলাম যে গত 5 দিনে আমি অনেক কিছু ক্লিয়ার হলো, যেটা পরীক্ষা দিয়েও আসলে ক্লিয়ার হয়নি। আমি দেখলাম আমি অনেকগুলো কোশ্চেন ভুল অ্যান্সার করছি, 5-6টা আমি পাইছি। আহ, সবগুলো কোশ্চেন তো মনে নেই, যেগুলো নিয়ে আমি হয়তো বেশি ব্রেন স্টর্মিং করছিলাম সেগুলোই। তার মধ্যেও আমি দেখলাম যে আমি 4টা আমি ভুল পাইছি, এবং কিছু
আমার যে ফ্লোটা, পড়াশোনার ফ্লোটা ছিল সেটা আমার রাখতে হয়েছে, বিকজ আমি চাচ্ছিলাম যে ওকে আমি আমার এক্সপেরিয়েন্সটা ঠিক করে বলি। তো এখন সেটা তো বললামই আমি আমার পরিচয়টা। আমি বলার চেষ্টা করব আমার পিএমপি প্রিপারেশনটা জানি আমি কিভাবে প্ল্যান করছিলাম, কিভাবে মেন্টরশিপ প্রোগ্রামটা আসলে আমার সেই প্ল্যানটা একটু চেঞ্জ করে দেয় এবং চেঞ্জ হয়ে যায়, এবং সেটাই আসলে আমার জন্য গেম চেঞ্জার ছিল। আহ, আমার প্রিপারেশনের ক্লাস থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সাবমিশন এবং এক্সামের যে প্ল্যানটা আমি করছি, মেইনলি আমার কোশ্চেন রিভিউ বেসড যে পার্সোনাল নোটস, সেগুলোর দু একটা ছবি আমি শেয়ার করব। এক্সাম ডে এর ব্যাপারে আমি গেলাম, ওয়েটিং এর সময় ওনাদের সাথে ইন্টারাকশন, তারপর ডিউরিং এক্সাম আমি কিভাবে টাইম ম্যানেজমেন্টটা আগে থেকে ঠিক করছিলাম, কিভাবে আমি করতে পারছি, ব্রেক এবং সেন্টার রিভিউ এবং রেজাল্ট, ওনারা প্রিন্টিং যেটা করে দিল সেটা, কোশ্চেনের প্যাটার্ন এবং ডিস্ট্রিবিউশনটাও কিছুটা আমি রিকালেক্ট করার চেষ্টা করছি যে কিরকম কোন জায়গা থেকে কত কোশ্চেন আসলো, এগুলো আর কিছু রিয়েল কোশ্চেন ও রিকনস্ট্রাকশন। আমার কাছে এই 5 দিনের অ্যানালাইসিসে মনে হয়েছে যে আমার জন্য যে জিনিস ওয়ার্ক করলো সেটা আসলে আহ, আমি একটা প্ল্যান করছিলাম যখন শুরু করি, কারণ এর আগে অনেক আগে থেকে আমি 2021 সালে একবার আমরা ফ্রেন্ডদের সাথে মিলে কন্টেন্ট এবং বিভিন্ন কোর্স মেটেরিয়াল জোগাড় করা এবং সেটা পড়াশোনা করার চেষ্টা করছিলাম, কিন্তু এটা আমি পরে আর কন্টিনিউ করতে পারিনি আমার প্রফেশনাল কমিটমেন্ট এবং অন্য কারণে। তো এই জন্য ফার্স্টে থেকেই আমি সিরিয়াস ছিলাম যে আমি একটা প্ল্যান করব, সেটা 6-7 মাস যাই হোক, তো আমি 5 মাসের একটা প্ল্যান করার চিন্তা করছিলাম, এবং সেটা নিয়ে আমি আমার ওয়ার্ক প্লেসের সাথেও একটু কথা বলা এবং ফ্যামিলি ফ্যামিলি যেহেতু আমার বাচ্চা আছে দুইটা, ওয়াইফ এবং সবার সাথে কথা বলা যে আমি 5 মাস আমার এটা দরকার, কেন দরকার সেটা বোঝানোর চেষ্টা করা আমার মতো করে, এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব আমি 2 ঘন্টা করে এই 5 মাসের একটা আমি একটা আসলে রিটেন অন পেপার একটা রোড ম্যাপ এর মতো করে ফেলি ছোট, যে আমি এরকম করে করব যে আমি হয়তো 1200 কোশ্চেন সলভ করব, আমি 3টা ফুল এক্সাম দিব, 20 মিনি ছোট ছোট এক্সাম দিব, কারণ এগুলোর একটু নলেজ আমার আগে থেকে ছিল যে উইথ কোশ্চেন কেমন হয়, বা কোশ্চেন কেমন হয় না মানে পরীক্ষার ধরনটা কেমন, এটা। এরপরে একটা সময় এসে আমার ক্লাস শেষ হওয়ার পরে কিছুদিন পড়াশোনা করার পর আমি দেখলাম যে আসলে আমি গোছায় পারা যাচ্ছে না বা আমি পারতেছি না, তখন আমি আবার কি করা যায়, তখন প্রসেস গ্রুপ বেসড আমি ভাবলাম যে এটা আমি একটা স্পাইকের মতো নিলাম 15 দিন, যে আমি আবার প্রসেস গ্রুপ বেসড একটা পড়াশোনা শুরু করলাম। এটা ভিডিও এবং আমি একটা কয়েকটা বই, এআই, গুগল, সবকিছু মিলিয়ে আমি একটা নোট করার চেষ্টা করলাম, খুবই শর্ট নোট, ইনিশিয়েশন থেকে শুরু করে একদম ক্লোজিং পর্যন্ত। তো এইখানে আমার এআইটা হেল্প করছে, আমার ইনফিনিটিটা বেশ হেল্প করছে লাস্টের 1.5 মাস বা 2 মাস। চ্যাট জিপিটিও, চ্যাট জিপিটি আসলে যেটা হেল্প করছে সেটা হচ্ছে যে আমার এই যে প্রসেস গ্রুপ বেসড স্টাডিটার যে স্টাডিটা, সেইটার টপিক বেসড আমার যে নোট, ওই নোটটা সাজাতে, যে হয়তো আমি বললাম যে স্টেক হোল্ডার অ্যানালাইসিসের প্রসেস কত রকম, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ, কোয়ান্টিটিভ কোনটা কোয়ালিটেটিভ কোনটা, সে একটা তো একটা দুইটা চার্ট করে দিল, আমি আবার ওটা লেখার চেষ্টা করলাম। এভাবে আমি একদমই ইনিশিয়েশন থেকে ক্লোজিং পর্যন্ত একটা ছোট্ট 10-15 দিনের, আমার মনে হয় 12 দিনের একটা গ্রুপ করি, করি। তারপর আমি ঠিক করি যে আমি এটা স্টাডি হলটাই করব, এখন আর 3 PLMS-টা আমি আহ, করব না। কিন্তু পরে যখন মেন্টরশিপ প্রোগ্রামটা হলো, এইটা আহ, আমার জন্য একটা চেঞ্জার ছিল, যে সোহেল ভাই বা ফয়েজ ভাইও আগে ওনারা বললো যে আপনারা যদিও আমাদের কোশ্চেনটা এক্সাম লাইক না এক্স্যাক্টলি, তারপরেও এটা করেন,
আমি তখন আসলে বুঝতে পারিনি, পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারছি যে এটা আসলেই একটা অন্যরকম ব্যাপার ছিল। আমি সেটা এক্সপ্লেইন করবো একটু পরে। এবং সবচাইতে আমার কনফিডেন্স যেটা বাড়ছে সেটা হচ্ছে যে আহ, সোহেল ভাই, যখন আমাদের 3টা ক্লাসে আমরা ইসিওটা আবার একবার রিভিশন দিলাম, এবং অ্যাজাইল গাইডটা মোটামুটি একদিনের একটা বেশ লম্বা ক্লাসে, হয়তো 2 ঘন্টার মতো হবে, অ্যাজাইল গাইড বুকটা আবার রিভিশন দেওয়া হলো। এরপর থেকে আমার মনে হয়েছে যে আমার কনফিডেন্সটা একটু আসছে, এবং এক্সামের মক এক্সামগুলোর রেজাল্ট সবকিছু মিলিয়ে একটা পরীক্ষাটা আমার মনে হচ্ছে যে কিছুটা কনফিডেন্সের সাথে আমি দিতে পারছি। এই মেন্টরশিপটা না হলে হয়তো এটা সম্ভব হতো না। এবং সেই সাথে প্রায় 30-40টা কোশ্চেনও আমার সমস্যা হতো যদি আমি 3P'র আহ, এই মক এক্সামটা না দিতাম। কারণ আমার এক্সামে প্রায় 30-40টার মতো কোশ্চেন ছিল, যেটা সিচুয়েশন বেসড বাট ভেরি রিলেটেড টু কনসেপ্ট, এবং ইটস নট মাইন্ডসেট, কনসেপ্টই, টুলস অ্যান্ড কনসেপ্ট। আমার যেটা ইনিশিয়ালি প্ল্যান ছিল যে আমি পিএমআই ইসিওটা পড়বো ক্লাস শেষ হওয়ার পরে, পিএমআই গ্লোসারিটা পড়বো, যেভাবে এই প্ল্যানটা পরবর্তীতে আমি চেঞ্জ করছিলাম যে ক্লাসগুলোতে ফয়েজ ভাইয়ের সাথে যে ইন্টারাকশন গুলো ছিল, আমাদের ওনার যে পরামর্শ ছিল সেগুলো নোট করার থেকে গিয়ে আমি ইসিওটা পড়বো, আবার গ্লোসারিটা পড়বো, এজাইল প্র্যাকটিস গাইড, এবং উনি যেটা বলছিল যে আপনারা রীতা মালকাহির এই বইটা 2বার পড়বেন। তো এটা আমি একবার পড়বো চিন্তা করছিলাম, আর 3P যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের যে সিমুলেশনটা, ওটা আমি অনেক আগেই চিন্তা করে রাখছিলাম যে আমি যেহেতু অনেক ট্রাভেল করি, আমার চাকরির জন্য আমার অনেক ট্রাভেল করা লাগে, যেহেতু আমার প্রজেক্টের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, দেশের মধ্যেও বাইরেও, আমি ইউটিউব বা একটা বই, আমি আমার ট্রাভেলের সময় এটা চেষ্টা করবো এই জিনিসটা পড়ার, বা ইউটিউবে ভিডিও কোনো একটা ফুল কোর্স, যে কেউ হয়তো 10 ঘন্টা, অনেক সময় দেখছি আমি 8 ঘন্টা 10 ঘন্টার কোনো একটা ফুল কোর্স আছে, যে কোনো একজনের আমি এটা শেষ করব আমার এই জার্নির টাইমটাতে, ট্রাভেল টাইমটা। তারপর পিএমআই স্টাডি হলটা নিব, এবং আমি প্রায় 1500 কোশ্চেন বা 1200 থেকে 1500 কোশ্চেন আমি সলভ করি। কিন্তু পরবর্তীতে যখন আমি ক্লাস শেষ করে 30শে নভেম্বর বোধহয়, আমি অ্যাপ্লিকেশন জমা দিলাম। অ্যাপ্লিকেশন জমা দিয়ে আহ, আমি আসলে রীতা মালকাহির বইটা পড়তে পুরোটা শেষ করতে পারিনি। আমি কেন যেন এটা খুব ভালো কনসেন্ট্রেট করতে পারছিলাম না, এটা কোনো কারণে। তো আমি শুধু এজাইল স্টাডি গাইড, গ্লসারি এবং ইসিও পড়ে আমি স্টাডি হলটা শুরু করলাম কোশ্চেন। শুরু করলো এটা ডিসেম্বর মাসের 1-2 তারিখে। প্রথম 2-3 দিন কোশ্চেন করে দেখলাম যে আমি 40 থেকে 55 এরকম পাচ্ছি, এবং একটা পরীক্ষা দিয়ে 40 থেকেও নিচে পেলাম। তখন আমি এটা বাদ রেখলাম, পুরোটাই বাদ রেখে আমি যেটা বললাম আগে, ওই যে স্পাইকটা করলাম। আহ, আমি আবার এই 15 দিনের একটা গ্যাপ নিয়ে কোনো কোশ্চেনের সলভ না করে এটা করে আমি তখন দেখলাম যে একটু ওয়াটারফলের উপরেই, কিন্তু প্রজেক্টের পুরো লাইফ সাইকেলটা, তো আমার সমস্ত টোনোলজিটা বোঝা দরকার, সেটা বোঝার চেষ্টা করে আমি আবার করলাম। তখন আমি আহ, আবার 3P যে সিমুলেশনটা, ওইটার সমস্ত ভিডিওগুলো দেখলাম। এর মধ্যে আর লেসনের যে লেসনগুলো আছে ওগুলো আমি শেষ করলাম। হ্যাঁ, শেষ করে তারপরে ভাবলাম যে ঠিক আছে, এরপরে আবার আমি স্টাডি হলে চলে আসলাম। তো এর মধ্যেই এই যে ফয়েজ ভাই আবার মেন্টরশিপ করলেন, ওই সময় মেন্টরশিপে যোগ দেওয়ার পরে আহ, সোহেল ভাই বলে যে না, আপনারা পরীক্ষা দিয়ে ফেলেন। তো আমার যে একটা 1 মাসের প্ল্যান ছিল, ওই প্ল্যানে আমি পরীক্ষা স্টাডি হলে যেটা দিতে চাইছিলাম, আমার পরীক্ষার 10 দিন আগে একটা, আর হয়তো 6 দিন আগে। তো আমি তখন, উনি বললো যে না, আপনারা একটা পরীক্ষা 3 পিক থেকে দিয়ে, তো পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে যে রেজাল্ট আসলো 60 এর কাছাকাছি। তারপরে যে পরীক্ষা দেওয়ার
আগের দিন আমাদের এই সানডে সেশন ছিল, ফয়েজ ভাই তখন বললো যে আপনার পরীক্ষা দিলে হবে না, পরীক্ষা দেওয়ার পরের দিন একদিন বা 2 দিন কার্যক্রম সময় আপনারা একটা রিভিউ রাখবেন। এই জিনিসটা রিভিউ রাখলাম বলতে, পরীক্ষা যেই যেই কোশ্চেনগুলো আমার হয়নি আমি ওইটার একটা ছোট শর্ট নোট লেখা শুরু করলাম এই রিভিউটা শুরু যখন করলাম। এই রিভিউ লিখলাম তখন ক্লাসের শুরুর দিন আমার মনে আছে ফয়েজ ভাই যেটা বলছিল যে আপনারা অবশ্যই ওই যে A4 এর আপনারা একটা নোট লিখে রাখবেন, আপনারা দেখবেন, আপনার পরে আমাকে বলবেন যে পরীক্ষার সময় আপনারা আসলে এটা অনেক কাজে লাগবে। তো আমার এই রিভিউ ওইটা ছিল, কিন্তু ওটা আমরা পুরো লাস্ট পর্যন্ত করতে পারিনি, প্রথম 2-3টা ছিল। কিন্তু আমি অন্যদের যেই A4 এটা আমি কপি করে রাখছিলাম, ওইটা আমি ব্যবহার করবো বলে চিন্তা করছিলাম, কিন্তু পরে দেখলাম যে এটা আসলে হয় না। অন্যের নোট নিজে কেউ ইউজ করা এটা রিকালেক্ট করা যায় না, নিজের লেখা না, কিভাবে লিখছে, কোন জায়গা থেকে লিখছে, কি চিন্তা করে লিখছে, এটা হয়নি আমার জন্য। আহ, কিন্তু আমি ওই পরীক্ষার যে রিভিউগুলো 1-2 লাইনে লেখা শুরু করলাম। আর অনেক পরীক্ষা যেটা আমার হয়তো কনফিউজিং, আমি কনফিউজ ছিলাম, হয়তো ওটা ভুল যায়নি, এটা রং হয়নি, কিন্তু তারপরেও আমি কিছু কোশ্চেনের যেটাতে আহ, ছোট হলে হচ্ছে না, হয়তো কোনো একটা কনসেপ্টের বিষয়, সেটাতে আমি আবার ওটা একটু বড় করে লিখলাম। এটা আমার 2 দিন লাগলো এটা রিভিউটা করতে। এরপর দেখা যাচ্ছে যে আমি আ- আ- এই 3P পরীক্ষাটা দিতে যে আমি অনেকগুলো যেমন এই যেটা যদি আপনারা দেখতে পারেন, এই আমার যে কোশ্চেন আসছে ড্রপ অ্যান্ড ড্রাগ অ্যান্ড ড্রপ, এই এই এই- এই পেজটা থেকে আহ, আমার মনে হয় আমি 3টা কোশ্চেন পাইছি। এটাও একটা কোশ্চেনের আনসারের আমি পারিনি। তো এখানে একটা মোটিভেশনাল থিওরি ছিল সম্ভবত। কোশ্চেনটা ছিল এরকম যে টিম ইজ ডিমোটিভেটেড অ্যান্ড একটা সিচুয়েশন দিয়ে যে হোয়াট ক্যান ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স। এখন সেখানে স্যালারির কথা আছে, এনভায়রনমেন্টের কথা আছে, তারপর রিকগনিশন। তখন আমি এটা দেখি যে সবই তো পারফরমেন্স ভালো করার জন্য তো সমস্যা। তখন দেখবো না, এটার জন্য আবার বিষয় আছে, এটার জন্য টুলস আছে, এটার জন্য থিওরি আছে, তো সেইগুলো আমি আবার লিখে রাখার চেষ্টা করলাম। তো এই আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট, এই যে এই ছোট্ট আমার পেজটাতে এখান থেকে 3-4টা কোশ্চেন আমি সেই পাইছি কোশ্চেন মানে মেইন এক্সাম। তারপর সমস্যা তৈরি হতে শুরু করলো যে আমার রিসার্চ অ্যাসাইনমেন্ট, রিসোর্স ক্যালেন্ডার, এগুলোতে যে টিমের মধ্যে 2জন বা 1জন, কোনো একটা এক্সপার্ট আছে কোনো কোম্পানিতে, একজন হয়তো একটা প্রজেক্টে লাগবে কিন্তু সে আর এক প্রজেক্টে চলে, এইসব কোশ্চেনের আমি কোনো বুঝতে পারতেছিলাম না। তো সেই জন্য হয়তো এই ছোট জিনিসগুলো আমি যখনই কোনো সমস্যা হতো, এইটা ওই ফয়েজ ভাইয়ের ওই A4 পেপার আমি এইভাবে করার চেষ্টা করছি যে আহ, পরীক্ষার সময় আমি হয়তো এটা দেখব বা এর আগের 2 দিন আমি এটা করব। 3Pর যে এক্সামের রিভিউটা এরকম, আমি যে এই প্রথম 2টা কোশ্চেন হয়তো আমি ভুল দেইনি, তারপরেও একটু মনে হচ্ছিল যে আহ, রাখা দরকার পরীক্ষার আগে, এটা মনে রাখা দরকার, খুব গুরুত্বপূর্ণ। আমি এরকম করে কোনোটা দেখবেন যে 1 লাইন, আর কোনোটায় হয়তো কমিউনিকেশনের, আমি পুল কমিউনিকেশন, পুশ কমিউনিকেশন এবং ইন্টারেক্টিভ কমিউনিকেশন, এগুলো সব হয়তো সিঙ্ক্রোনাস কখন হবে, সিঙ্ক্রোনাস কখন হবে এটা বুঝতে পারতেছি না, তখন ওইটার আবার অনেক বেশি, বেশি বলতে হয়তো 4-5 লাইন। বাট এইটা আমার জন্য অনেক কাজ দিছে। আমার এই নোট যেটাতে আমি করছি, এই যে নোটটা 13 তারিখে করা, এটা এজাইল যেদিন সোহেল ভাই করায়, তখন আমি আহ, যে আসলে কোন একটা সিচুয়েশন যদি দিয়ে বলে যে তুমি আসলে কানবান করবা নাকি স্ক্রাম করবা, হ্যাঁ, বা স্ট্রিং প্রোগ্রামিং বা যে কোনো একটা, তো সেটার জন্য একেবারে ডিস্টিংক্ট করা, বোঝা যে আসলে এটার জন্য করব, তখন আমি এটা ছোট করে করার চেষ্টা করি। এরপরে তো পরীক্ষা আরো 2টা দিলাম এবং আমাদের প্রোগ্রাম শেষ হলো। পরীক্ষা 20 তারিখে দিছি। আমার পরীক্ষাটা
লগ করছি আমি 18ই ডিসেম্বর। থ্যাংক ইউ ফয়েজ ভাই। আমার যে অ্যাপ্লিকেশনটা 3বার ওনার কাছে পাঠানো লাগছে, উনি চেঞ্জ কারেক্ট করে দিচ্ছে, কোনো জিনিস অ্যাড করছে। হয়তো আমি হাইব্রিড লিখছি, কিন্তু এজাইলের তেমন কোনো টার্ম ইউজ করিনি বা টিম অনবোর্ডিং করিনি। তারপর অনেক কিছু ইস্যু ছিল, এগুলো দিল। তারপরে তো আমার সাবমিট করলাম এবং অ্যাপ্রুভ হলো 5 তারিখে। এক্সাম ডেতে আমার ছিল পাই ইন্টারন্যাশনাল, পাই সেন্টারে বনানীতে। এটাও ওই ক্লাস থেকেই কোনো এক সে হয়তো ভাই বলছিল যে পাই বনানীটা খুবই ভালো, তার এই রেটিং ভালো। তো সেই জন্য আমি পাই বনানীতেই নিলাম। 10টা থেকে আমি নিয়েছিলাম, আমি 9টার দিকে এখানে পৌঁছাই। আহ, আর আমি শুধু আমার ওই নোটবুকটাই নিয়ে যাই গাড়িতেও, যে ওখানে বসেও আমি ওটা দেখতেছিলাম। এবং ওই 1 ঘন্টা যেটা আমার ওয়েটিং টাইম, বেশ, আমার তো সব মিলিয়ে হয়তো আমার লেখা ছিল হয়তো 60 থেকে 70 পেজ হবে। আমি 2 মাসে ফেলে লিখছি এটা। তো তার দেখা যাচ্ছে যে 30-40 পেজ আমি রিভাইজ দিতে পারছি। আরেকটা বিষয় হলো যে আমার এই ইসে নোটে অনেক রিপিটেশন ছিল। দেখা যাচ্ছে আমি আবারও ভুল করছি বা ওইটা আমি কনফিউজ হচ্ছি, তো তখনই আমি ওইটা হয়তো 2 লাইন 3 লাইন লিখে ফেলছি। পাইয়ের যে আমার এক্সামের এক্সপিরিয়েন্স খুবই ভালোই বলতে হয়, কারণ ওনারা প্রথমে নিয়ে গেল ভিতরে। যে রিপ্রেজেন্টেটিভ ছিল ভাই, উনি বলল যে কোনো সমস্যা হলে আপনি হাত উঠাবেন যখন আপনার ইয়ে হবে আর কি, ব্রেক টাইম আসবে 60 কোশ্চেনের পরে, যখন রিভিউ পেজটা আসবে তখন আপনি এন্ড রিভিউ না করে আমাকে হাত তুলে ডাকবেন, আমি আপনাকে হেল্প করব। তো ঠিক আছে। তারপরে আহ, ও প্রথমেই বলে দিল যে ঠিক আছে আপনাদের, আমার সাথে 3P আরেকজন ছিল, 2জন আমরা পরীক্ষা দিচ্ছি একই সময়। তো ভাই জিজ্ঞাসা করলো যে আমাদের রেজাল্টের কি হবে। বললো যে কোনো টেনশন করার কিছু নেই, আমরা আপনাদেরকে প্রিন্ট করে দিয়ে দেবো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে। আমি ফয়েজ ভাইয়ের কথা এবং বিভিন্ন নেটেও বিভিন্ন ভিডিওতেও দেখে আমি এটা ঠিক করে গেছিলাম যে আমি প্রথমবার, যেহেতু এটা 230 মিনিটস ডিসেন্ডিং অর্ডারের নামে আর কি, 230 মিনিট থেকে শুরু হয়ে আস্তে আস্তে নিচে নামতে থাকে, যখন আমার 155 হবে তখন আমি ফার্স্ট ব্রেকটা নেওয়ার চেষ্টা করবো। আমি ওই জিনিসটা খেয়াল করবো আমরা কয়টা হয়ে গেল, 155 আসতে আর কত বাকি, হয়তো ±5 মিনিট হতে পারে। প্রথম কোশ্চেনই যখন দেখলাম, কনফিউজিং বাট স্টিল ওকে। এটা আমার 7 মিনিট আগে, আমার যে প্ল্যান টাইমে 7 মিনিট, আমার 162-তে আমি এটা এন্ড করতে পারলাম আর কি, যে টেক ব্রেক। এটাতে আমি একটাও রিভিউ করিনি। আহ, একটা কোশ্চেন আমি চিন্তা করছিলাম যে আমার ডিস্টার্ব করতেছিল, তখন আমি বোধহয় ওই কোশ্চেনটা যে আমি চেঞ্জ করে আসছিলাম। এবং আমি ওটা দেখলাম যে ওটা আমি ভুল করছি। ওটা এই কোশ্চেনটা আমি রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছি পরে। এটা সম্ভবত চেঞ্জ ম্যানেজমেন্টের একটা কোশ্চেন। সরি, না, ওটা ভুল করিনি হয়তো। মানে চেঞ্জ ম্যানেজমেন্টের একটা কোশ্চেন, আমি এসকেলেশন মনে হচ্ছিল যে এটা এসকেলেট হওয়া উচিত, তো আমি এটা এসকেলেট দিয়ে আমি এটা বের হয়ে যায়। একটাই করছি। পরে সেকেন্ডটা যেটা হয়েছে সেটা আমি প্রায় 10 মিনিট আগেই ওটা দিতে পারছি। এই সময় সেকেন্ড বার একটু শেখি মনে হচ্ছিল, কোশ্চেনগুলো একটু কঠিন এবং আমি টাইমও ম্যানেজ করতে পারবো কিনা এটা চিন্তা করে 10-12টা কোশ্চেন বেশ দ্রুত দেওয়ার চেষ্টা করলাম। মাঝের দিকে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, বাট একটা পর্যায়ে আবার রিগেইন করি এবং অবস্থা পরে ভালো হয়। আর 7-8 মিনিট আগে ইয়ে করি, এর মধ্যে আমি 2টা কোশ্চেনই রিভিউ করছি। বাট রিভিউতে একটাতে পজিটিভ রেজাল্ট আসছে, আর একটাতে দেখছি যে আমি আসলে প্রথম যেটা চিন্তা করছিলাম ওইটাই।
কোশ্চেন প্যাটার্নের এবং ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আমি আগে এটা শুনছি কিনা জানি না, তবে আমাদের সোহেল ভাই প্রথম দিনই বললো যে আমার 60 থেকে 70% কোশ্চেন অ্যাজাইল আসছিল। আহ, উনি বোধহয় তো এরপরে আরেকজন পরীক্ষা দিল আমাদের পরিচিত, উনিও বললো যে আমার 60 থেকে 70% অ্যাজাইলের কোশ্চেন। আর আমার কোশ্চেন গুলো হচ্ছে এটা যে আমি অ্যাজাইল পাইছি অ্যারাউন্ড হয়তো 60%, এটাও জাস্ট রাফলি, এবং ড্রাগ অ্যান্ড ড্রপ 8 থেকে 10টা, প্রত্যেক ব্রেকেই আমি হয়তো 3টা করে পাচ্ছিলাম। এই ড্রাগ অ্যান্ড ড্রপটার কারণে আমি বলবো যে 3P যদি আমি এই পরীক্ষাটা না দিই তাহলে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ গুলো হয়তো পারতাম না, কারণ এগুলো একেবারে ডিরেক্ট কনসেপ্ট অ্যান্ড টুলস, এবং এটা বেশ বড় বড়, প্রত্যেকটারই 4টা 5টা করে অপশন। ড্রাগ অ্যান্ড ড্রপ ডবল অন অ্যান্সার ছিল 7 8, ট্রিপল অ্যান্সার ছিল 3টা 4টা। কোশ্চেন উইথ ডায়াগ্রাম যেটা পাইছি, কোশ্চেনেই ডায়াগ্রাম দেওয়া, আনসার দিতে হবে ডিসক্রিপশন, সেটা 3টা 4টা। আর 2টা ছিল অপশন উইথ ডায়াগ্রাম, অর্থাৎ আমি যে সিলেক্ট করব সেটা ডায়াগ্রামের উপরে। একটা ছিল ডায়াগ্রামের পোর্শন, বার্ন ডাউন চার্টের একটা পোর্শনে আমাকে ক্লিক করতে হবে স্পাইক, কোন জায়গাটা স্পাইক ওটা দেখানোর জন্য। আরেকটা 2টা 3টা ওইটা অ্যাজাইলের কোশ্চেন, 2টা 3টা ইয়ে দেওয়া যে ওটা কোনটা, সেই চার্টটা আমাকে আনসার হিসেবে দিতে হবে। আর ছোট কোশ্চেন যেটা এটা জাস্ট টপিকস বেসড কোশ্চেন, খুব একটা ইয়ে না, এটা 4 5টা কোশ্চেন ছোট ছিল। ড্রাগ অ্যান্ড ড্রপের যে টপিক যেটা বলছে, আমার এজাইল ফ্রেমওয়ার্কের টপিক ছিল, যে এরকম বলে দেওয়া আছে যে এটা এরকম রিকোয়ারমেন্ট ইয়ে না, এটার রিকোয়ারমেন্টই আছে কিন্তু সামনে অ্যাম্বিগিউটি আছে, এই ভুকা বিষয় নিয়ে, ভোলাটিলিটি অ্যাম্বিগিউটি এগুলো নিয়ে বিভিন্ন ভাবে আপনার সিচুয়েশন দিয়ে এজাইল ফ্রেমওয়ার্কের ইয়ে করে, যে কানবান, তারপর স্ক্রাম, তারপর পেয়ার প্রোগ্রামিং না এক্সট্রিম, আরেকটা স্টেকহোল্ডার এনগেজমেন্ট লেভেল, সাপোর্টিভ রেজিস্ট্যান্স, এটা নিয়ে একটা ছিল, এটা বেশ সহজই, বাট 4টা রিস্ক রেসপন্সের 5টা, এবং এটা একটা ইয়ে দেওয়া ছিল। থিওরি ছিল যে পার্কিংটন ল, স্টুডেন্ট সিনড্রোম, এবং আরো কয়েকটা দেওয়া ছিল, ওখানে 4টার মতো। এস্টিমেশন টেকনিক এর একটা ড্রপ অ্যান্ড ড্রপ ছিল, এবং কন্ট্রাক্ট টাইপের। আমি চেষ্টা করছি গত 5 দিনে অনেক কোশ্চেন ইয়ে করার, কিন্তু আমি খুব বেশি কোশ্চেন পারিনি। আহ, রি- যেটা আমি রিকল করার চেষ্টা, সেটা রিকনস্ট্রাকশন করার চেষ্টা করছি, যেটা সামনে। এই কোশ্চেন আমার ছিল আম, যে এই কোশ্চেন আমি ভুল করছি, এটা আমি এই কোশ্চেনটা আমি আগে দেখছি, এই কোশ্চেন না, এরকম কোশ্চেন আগে দেখছি যেখানে ট্রেনিং দরকার। ট্রেনিং এরই কোশ্চেন, এটা মাইন্ডসেটের কোশ্চেন, আপনাকে ট্রেনিং আমরা ভুল করছি, তারপর ঠিক করছি, কিন্তু তারপরেও আমি মেইন এক্সামে এটা ভুল করে আসছি। সেটা হচ্ছে যে আমি এর যে ছিল যে অ্যালাউ দেম টু লার্নিং, টেক ইট এজ এ লার্নিং অপরচুনিটি, যদিও নলেজ গ্যাপ আছে, তারপরেও আমি এই এটা দেখে কেন যেন একটু কনফিউজড হয়ে যায়, আমি এটা দিয়ে আসছি, যেখানে হয়তো এটা অ্যান্সার হয়তো বি হওয়ার সম্ভাবনাই বেশি। এটা পরে ফয়েজ ভাই তো বলবেন যদি আমার ভুল হয়। সেকেন্ড কোশ্চেন ছিল ইনএক্সপেরিয়েন্সড এজাইল টিমের ক্ষেত্রে, যে এটাকে আমার এটাও সম্ভবত ভুল হয়েছে, যে আমি এটাকে বি দিছি সেলফ অর্গানাইজ করার জন্য, তাকে হেল্প ফস্টার কোঅপারেশন অ্যান্ড ফ্যাসিলিটেট ব্রেইনস্টর্মিং সেশন টু হেল্প দেম অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স টিম সেলফ অর্গানাইজ। কিন্তু ইনএক্সপেরিয়েন্স টিম যেহেতু, সেটা হয়তো এই হবে কোলাবোরেট অ্যান্ড তাদের এক্সটার্নাল এক্সপার্টের ইন্টারভেনশন, বিকজ তারা নিজেরা চেষ্টা করছে তারপরেও পারেনি। আমি এই এ এবং বি নিয়ে এই কোশ্চেনটাতে আমি একটু 2 মিনিট সময় ব্যয় করছি, একবার এটা দিই, একবার এটা দিই, আবার একটু সামনে চলে যায়, আবার এসে আমি বি দিয়ে চলে গেছি।
যেগুলোতে আসলে এই ভুল দেওয়ার সম্ভাবনা বা আমি সময় বেশি নিচ্ছি সেটাই। কন্ট্রাক্টের 3-4টা কোশ্চেন ছিল, এইটাই আমার মনে আসছে যে এটা আহ, 2টা ফেজ। আমি এটাতে উম, বুঝতে পারছিলাম না বি এবং সি এর মধ্যে কোনটা হবে। আমার কাছে বি মনে হচ্ছিল, পরে দেখি যে না, এটা তো অলরেডি ফিক্সড এবং রিকোয়ারমেন্ট, তো তখন আমি সি দিয়ে আসি। এটা হয়তো হতে পারে, আমার এখন মনে হচ্ছে যে এটা। আমি এমনি সময়ও যে এআই এর যে ইউজটা আমি যেভাবে করছি সেটা দেখানোর জন্য আমি এটা এই এই পেজটা রাখছি। যে কোশ্চেন অ্যানালাইসিস করতে দিয়ে আমি দেখছি যে চ্যাট জিপিটি প্রায় 10 to 15% ক্ষেত্রে কঠিন কোশ্চেনে তারা ভুল ভুল করতেছে। যেটা ইনফিনিটি ঠিক আছে, সেটা তো ইনফিনিটি বিকজ ইট ইস পিএমআই মাইন্ডসেট। কিন্তু লার্নিং টুলস হিসাবে আমি যাকে বলে দেই যে ওকে, সব কন্টাক্ট টাইপের আমাকে একটা স্কোপের ক্লারিটি এবং গোল এবং লজিক সিচুয়েশন দিয়ে একটা ছোট চার্ট করে দাও, যেটা আমি হয়তো আমি আমার নোটবুকে লিখে রাখবো অথবা আমি প্রিন্ট করে রাখবো। তো সো এভাবে দিলে আমার মনে হয় এটা একটু হেল্পফুল হতে পারে। আমার ক্ষেত্রে হেল্প করছে। আহ, এই কোশ্চেন যেই 1 মান্থ ডিলে এবং এটা ওভার বাজেট, তো এটা চেঞ্জ কন্ট্রোল নাকি আপডেট ব্যাকলগ, মানে এটা প্রেডিক্টিভ কি এজাইল, এটা তো এটা আমি দেখলাম যে এটা মানে ওয়াটারফল হওয়ার সম্ভাবনা বেশি। কোনো ইন্ডিকেশন না পেয়ে আমি তখন হয়তো এই চেঞ্জ কন্ট্রোলটা দিয়ে আসলাম। আ- এই কোশ্চেনটাতেই আমি আহ, আহ, একমাত্র ট্রু রিভিউ হচ্ছে এইটা, যেটাতে বলা ছিল যে একটা ওয়ার্ক যেটা সাইট ডিপেন্ডেন্ট এবং এটা স্ট্যান্ড স্টিল ডিউ টু সাডেন ট্রাভেল রেস্ট্রিকশন। এখন টু সলভ দ্য ইস্যু, বাট প্রজেক্ট ম্যানেজার শুড। আমার কয়েকটা কোশ্চেনে আমি যেটা সলভ করছি, এই সলভের মধ্যে আমি দেখছি যে এটা instruct the team to continue the work independently whatever possible, and then you try to uh, assess the situation, evaluate another alternative it is. বাট এখানে আমার স্ট্যান্ড স্টিল এবং সাইড ডিপেন্ডেন্ট এই কথাগুলো এত বারবার দেখে আমি বি দিয়েও সরি বি দিয়েও পরবর্তীতে আমি আবার এ দিয়ে এসেছি যে ঠিক আছে, এটা ভুল হলে হোক, স্ট্যান্ড স্টিল এখানে আমার মনে হয় যে ইট ইস এসকেলেশন সিচুয়েশন। এটা হচ্ছে কনফ্লিক্ট কনফ্লিক্ট বিটুইন 2 মেম্বার, 1 মেম্বার, টিম মেম্বার, এটার অনেক কোশ্চেন ছিল। আহ, এবং অ্যাজাইলের মধ্যে এবং অন্য ওয়াটারফলেও গ্রাউন্ড রুলের ব্যাপারে অনেক কোশ্চেন ছিল, স্টেক হোল্ডারের ব্যাপারে অনেক কোশ্চেন ছিল, রিস্কের ব্যাপারে অনেক কোশ্চেন ছিল। বিশেষ করে ইমোশনাল ইন্টেলিজেন্স এবং সার্ভেন্ট লিডারশিপের উপরে বেশ কোশ্চেন, মানে 5-6টা সার্ভেন্ট লিডারশিপের তো 4-5-6টা কোশ্চেন মানে মনে হয়েছে। এবং 3-4টার পরেও এক্সপেরিয়েন্স টিম, ইনএক্সপেরিয়েন্স টিম, দুইজনের সমস্যা, একজনের সমস্যা, তাকে হয়তো কোঅপারেট করা, বা তার সাথে শুধু শুধু কথা বলা। এরপরের যেটা ছিল, যেটা এটা একটা কোশ্চেন যে আমি এইটার এটাতেও আমি বেশ সময় ব্যয় করছিলাম যে successfully completed, currently recording lesson learned while team members performed exceptionally well, other did not meet expectations. Then management has now requested a formal performance report for all individual team members. So which document should প্রজেক্ট ম্যানেজার এখানে প্রাইমারি বেসিস লেখা ছিল, যে প্রাইমারি বেসিসে উইচ ডকুমেন্ট সে রেফার করা উচিত। তো আমার একবার রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান মনে হয়েছে, কিন্তু
প্রাইমারি বেসিসের কারণেই আমি শেষ পর্যন্ত দেখলাম, আমি ডিসিশন না নিয়ে শেষ পর্যন্ত আমি সিডি আসলাম, যে ঠিক আছে এটা যেহেতু এখানে এগ্রিড আপন কথাটা ছিল, ওইটা এটা হওয়ার সম্ভাবনা হয়তো বেশি, এই জন্য আমি এটা পারফরমেন্স ইন্ডিকেটর কেপিআই দিয়ে আসছি। এটা একটা কোশ্চেন, যেটা এটা টুলস এর কোশ্চেন, যে কোন টুলসটা ইউজ করতে হবে ফর নলেজ ট্রান্সফার। সেটা এই চারটে, এটা চারটাই ছিল এরকম, যে ইমেল, দ্য রিপোর্ট, রিগ্রেশন, মিটিং এবং নলেজ থ্রু এসএমই। আমি মিটিংটাই দিছি আর কি, ডিরেক্ট ইন্টারাকশনের জন্য। সিঙ্গেল সিঙ্গেল ম্যানেজারের, সিঙ্গেল টিম মেম্বারের প্রবলেম, তার ইমোশনাল ইন্টেলিজেন্স শুনতে পারে না, এই লিটল বিট অফ হিয়ারিং impairment. So PM arrange meeting and then arrange a quieter room for him who is স্কিল হিটেড। ইমোশনাল ইন্টেলিজেন্সের আরো দুই তিনটা কোশ্চেন ছিল অন্য ভাবে আর কি। এই কোশ্চেনটা কাইন্ড অফ এরকম ছিল, এই চারটা প্রায় এরকম। আমি একটু কনফিউজ ছিলাম কারণ এখানে বলে দেওয়া, লাস্টে বলে দেওয়া ছিল যে স্ট্যান্ডার্ড স্প্রিন বার্ন আউট চার্ট, ক্লিক দ্য পোর্শন ওয়ার ইউ সি দ্য ইম্প্যাক্ট অফ দ্য স্পাইক। তো স্পাইকটা বুঝতে পারছিলাম স্পাইক, তো আমি কোথায় ক্লিক করব, পরে দেখি যে চার্টের উপরেই ক্লিক করলে ওটা হাইলাইট হয়ে যাচ্ছে, এবং আমি দেখলাম যে ওখানে চারটা জায়গা আছে হাইলাইট করার, আমি যদি উপরে করি তাহলে ইয়ে হয়ে যাবে, তখন ওটা করে তখন ওটা অ্যান্সার দিয়ে আসলাম। ওয়াটারফল হাইব্রিড কনফিউশন, এটাও আমি ভুল করছি, কারণ মাল্টিপল পার্টসের জায়গায় আমার কাছে মনে হচ্ছে এটা একটা ডিস্ট্রাক্টর হতে পারে, এটা তো ফেজই বলতে চাইছে হয়তো, কারণ যেহেতু একটা ইআরপি অলরেডি করা আছে, এটাকে জাস্ট রিলোকেট করবে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমি এটাকে ওয়াটারফল দিছি, যে একটা ইআরপি জাস্ট রিলোকেশন হবে বাই পার্টস, কিন্তু হয়তো এটা হতে পারে যে হাইব্রিড হবে, এটা একটা এটা হয়তো সহজই কোশ্চেন ছিল, বাট আমি তো ওভার অ্যানালাইসিসের কারণে মাল্টিপল পার্টসটাকে আমি ফেজ চিন্তা করে এটাকে আমি আবার ওটাকে ওয়াটারফল দিয়ে আসতে। এইটা একটা কোশ্চেন যেটা অ্যাকচুয়ালি আমার পরীক্ষাতে আসেনি, বাট এটা নিয়ে আমরা সোহেল ভাই আমরা অনেক চিন্তা ভাবনা করছিলাম, এবং আমরা একমত কিনা আমি জানি না। এইটা হচ্ছে রামদয়ালের একটা কোশ্চেনের হুবহু কোশ্চেন কোন একটা প্রিন্সিপাল, যদিও তার প্রিন্সিপালটা ঠিক আছে, যে যে কোনো সমস্যা হলে ফার্স্ট থিং ইজ টু অ্যানালাইজ ইট, বাট যখন কোনো এসকেলেশন ইন এ মিটিং, হয়তো আর্গুমেন্ট হাতাহাতি হয়ে গেল, হোয়াট শুড দ্য ম্যানেজার ডু ফার্স্ট, তখন এখানে তাদেরকে প্রফেশনাল বিহেভিয়ার বা বোঝানো যেতে, ঠিক আছে এখন থামো, এইটা হওয়ার সম্ভাবনাই বেশি। সো ওই 50টার মধ্যে এই একটাতে প্রিন্সিপাল ঠিক থাকলেও হয়তো ওই কোশ্চেনের আনসারটা হয়তো ঠিক নাই, এটা ফয়েজ ভাই আমি একটু ইয়ে করবো, যে উনি যদি এটার পরে একটু ইয়ে করে আলোচনা। স্টেক হোল্ডার রেজিস্ট্যান্সের যেটা আছে, এনগেজ মিটিং করতে হবে ফার্স্ট, সেরকম দুই তিনটা কোশ্চেন ছিল, আমার মনে হয় দুইটা কোশ্চেন ছিল, মিটিং উইথ বিভিন্ন কারণে, যে ওকে সে কোনো হয়তো কোনো প্রবলেম বলছে বা কোনো রেজিস্ট্যান্স ডিসএগ্রিমেন্ট, তার সাথে এনগেজ করা, মিটিং করা ফার্স্ট। এইটা আরেকটা কোশ্চেন যেটাও আমার পরীক্ষাতে আসেনি। আমাদের মেন্টর গ্রুপে এটা নিয়ে অনেক আলোচনা আমরা করছিলাম, আমি বলতেছিলাম যে এটা স্কোপ হওয়া উচিত, কারণ কোশ্চেনের মধ্যে একটা জায়গায় লেখা আছে যে the team cannot agree on what to do next or whether the change should be made. তো আসলে আমার চেঞ্জ ম্যানেজমেন্ট যাওয়া উচিত নাকি নাকি স্কোপ ম্যানেজমেন্টে যাওয়া উচিত, আমার কাছে মনে হচ্ছিল স্কোপ ম্যানেজমেন্টে যাওয়া উচিত, বিকজ এখানে টিম ইজ নট শিওর দ্যাট আমি আসলে চেষ্টা করবো কিনা। পরবর্তীতে ইনফিনিটি করে আমরা ইনফিনিটি এবং সোহেল ভাই সবাই মিলে ডিসিশন যে না, এটা আসলে একটা মাইন্ডসেট কোশ্চেন, পিএমআই হয়তো টেস্ট করার চেষ্টা করবে গভর্নেন্সটা, যে আসলে
সে চেঞ্জ ম্যানেজমেন্টে যাবে, তারপর চেঞ্জ ম্যানেজমেন্টে ওখানে অ্যানালাইসিস করবে। তো পিএমআই স্টিল কনফিডেন্ট যে না, এই এক্সাক্ট কোশ্চেনের সেটা স্কোপ ম্যানেজমেন্টে দেওয়ার দরকার নেই। আহ, যদিও তুমি শিওর নাও হলেও চেঞ্জ ম্যানেজমেন্টে ওটা পরে রিজেক্ট হবে দরকার হলে। বাট দ্য ফার্স্ট থিং ইজ দ্য চেঞ্জ ম্যানেজমেন্ট। এই কোশ্চেনটা আমাদের এই অ্যানালাইসিস এবং এই আর্গুমেন্ট ঠিক না আমাদের এই আলোচনার মেন্টরশিপের এখানে, এবং আমার 2-3টা কোশ্চেন আমার মনে হয় যে আমি ঠিক দিয়ে আসতে পারছি। সো থ্যাংক ইউ ফয়েজ ভাই এন্ড সোহেল ভাই again for this program. সো অনেকে আমার কাছে যেহেতু প্রথম হয়তো এই যে প্রোগ্রামে প্রথম পাস করলাম, আমার কাছে অনেকে কল দিচ্ছেন যে ভাই তাহলে পরামর্শ দেন কি করা উচিত, কিভাবে আপনি করলেন। সেই জন্য আমি আমার এক ছোট এখানে করছি যে যে কেউ যারা রানিং এবং রিসেন্ট অ্যাসপায়ারেন্ট, যাদের ক্লাস শেষ হয়ে গেছে, তারা হয়তো 100 দিনের একটা প্ল্যান নিতে পারে 2 আওয়ার্স স্টাডির। তারা অবশ্যই এই 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 রিতা মালকাহির বইটা অবশ্যই একবার পড়তে হবে ফয়েজ ভাই বলার মতো, কারণ আমি না পড়ে পরবর্তীতে আমার 15 দিন এইটা কভার দিতে আমার 15-20 দিন লাগছে, যেটা একটা সমস্যা। অবশ্যই এজাইল গাইড পড়তে হবে, অবশ্যই অবশ্যই 2বার পড়তে হবে, এবং একবার প্রথমে পড়ে পরীক্ষার 10-12 দিন আগে এজাইল গাইডটা আরেকবার পড়তে হবে। 60-70% কোশ্চেন এখান থেকে মাইন্ডসেট ঠিক করার পরে আবার সব এজাইল আর্টিফ্যাক্ট, রোলস, তাদের বাউন্ডারিজ, তারপর সেরিমনিগুলোর যে ফাংশনালিটি কি করার জন্য কোন সেরিমনি, এগুলো একদম এই কোশ্চেন 20-25টা কোশ্চেন, যার রোল পিও, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, টিম, এবং এগুলোর রোলের যেই বাউন্ডারিজ, যে কে কোনটা করতে পারবে, কোন সেরিমনিতে কি করা, হয়তো কোনো একটা সমস্যা, সেই সমস্যাটা নিয়ে হয়তো চলে গেল রেট্রোস্পেক্টিভে, তো ওটা হবে না। মানে প্রোডাক্টের যদি সমস্যা থাকে, তো সো এই যে রিভিউ, তারপর রেট্রোস্পেক্টিভ কোনটা কি জন্য করা হয়, এগুলোতে প্রচুর কোশ্চেন। এটা পড়ার পরে ওয়ান টাইম, অ্যাট লিস্ট ওয়ান টাইম পড়ার পরে, তারপরে 3P যে স্টাডি ম্যাটেরিয়াল লেসন 1 to 6 এর ভিডিও এক্সারসাইজ এবং ফ্ল্যাশ কার্ডগুলো পুরোপুরি দেখে এক্সাম প্র্যাকটিস মোডে অন্তত 600 কোশ্চেন করার পরে 2টা ফুল এক্সাম দিয়ে যদি কেউ নোট করে অ্যাটলিস্ট রিভিউ করে, আর নিজের সুবিধার জন্য যদি পরীক্ষার আগের 2 দিন দেখার জন্য নোট করে, এবং পরবর্তীতে স্টাডি হলের যেটা বেসিক, আমি বেসিক নিয়েছিলাম 34 USD দিয়ে, আহ, খুবই খুবই হ্যান্ডি, খুবই ইউজফুল, বিকজ কনফিডেন্স অনেক বাড়বে। 3P যেটাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করবে, প্রিপারেশনটা সুন্দর করবে, শুধু স্টাডি হলটা কনফিডেন্সটা অনেক বুস্ট করতে পারে। বিকজ পড়ার সময় আপনি যেটা পিএমআই নিজস্ব জিনিস, সুতরাং যদি যেটা হ্যাঁ বলছে হ্যাঁ, এবং যেই রেশনালে তারা ঠিক করছে, কনফিডেন্টলি এটা পড়বেন যে দিস ইজ রাইট, আই নো। অ্যাটলিস্ট দুইটা এক্সাম, 3Pর 2টা এবং স্টাডি হলের 2টা যদি করে দেওয়া যায়, খুব কনফিডেন্টলি পরীক্ষা দেওয়া যাবে। আউটকাম আমার ইচ্ছা। আর যারা নন কারেন্ট অ্যাসপায়ারেন্ট, ওদেরকে হয়তো 20 দিন বেশি নিয়ে হয়তো ভিডিওটা ভালো করে দেখে নিতে হবে। আর সব তো একই, ভিডিওটা দেখে পুরো ক্লাসের ভিডিওটা তুমি দেখে শুরু করো, দেখে আমরা 3 মাসের একটা বা 4 মাসের করলে হয়তো আর কনফিডেন্টলি করতে পারি। আরেকটা জিনিস একদম লাস্টে আমি যেটা বলতে চাই যে এটা প্রেশার ছিল আমার লাস্টের 3-4 দিনের, অনেক আহ, অনেক জিনিসের মানে আমার কাছে অনেক প্রেশার মনে হচ্ছিল, যদি আমি যদি না পারি তাহলে তো এটা সমস্যা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে প্রিপারেশন কোর্স কমপ্লিশন অফ দ্য সার্টিফিকেট, এইটা আসলে সেলিব্রেট করাটা আমাদের মনে হয় শিখতে হবে পরীক্ষার চাপটা কমানোর জন্য। বিকজ আমি তো পিএমআই যে পুরা পিএমপি পরীক্ষার যে কোর্স প্ল্যান, এটা তো আমাকে করা হলো, মানে আমি আমি শিখলাম, এবং আমার একটা সার্টিফিকেট হয়ে গেল 35 PDU যে আমার আছে। তার মানে আমি পরীক্ষা যদি নাও দেই, আমি তো এটা জানি। এইটা ও একটু জাস্ট সেলিব্রেট করা যে এটা দিস ইজ অলরেডি অ্যান অ্যাচিভমেন্ট, লিটল বিট, আই মিন নট লিটল বিট, এটা একটা অ্যাচিভমেন্ট, যদিও সেটা হয়তো পিএমপি সার্টিফিকেশনের মতো অত বড় না হলেও, যেহেতু কন্টেন্ট গুলো সব এখানে আছে।
সো এগেইন থ্যাংক ইউ। আমি অনেকটা সময় নিয়ে ফেললাম। থ্যাংক ইউ ফয়েজ ভাই, সোহেল ভাই, রুহুল ভাই এবং 3P ফ্যামিলি। আমার এই আহ, অনেক দিন থেকেই আমি, যেহেতু আমি প্রজেক্ট করি, আমি প্রজেক্টে চাকরি করি অনেক দিন, 15 বছর হয়ে গেল। আমি অনেকদিন প্রায় 4-5 বছর ধরে করে যাচ্ছিলাম। এখন চেষ্টা বলতে আমি কি করব সেটা নিয়ে একটু হয়তো ফ্রেন্ডের সাথে কথা বলি, কিন্তু শেষ পর্যন্ত এখানে এসে যেটা দেখলাম যে এটা আসলে স্ট্রাকচার স্টাডি ছাড়া 10 বছর চেষ্টা করে কোনো লাভ নেই। হুম। এরকম স্ট্রাকচার স্টাডি যদি করা হয় গুড মেন্টরদের সাথে, দেন এটা 5-6 মাসে ভেরি মাচ পসিবল। তো থ্যাংক ইউ ফয়েজ ভাই এন্ড সোহেল ভাই and 3P everybody. থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ খায়রুল ভাই। আচ্ছা, আপনি তাহলে এইটা বন্ধ করে দেন। নাও উই আর গোয়িং টু টেক দ্য কোশ্চেন সেশন। হ্যাঁ, প্লিজ মাইক্রোফোন আনমিউট করে কথা প্রশ্ন করতে পারেন আপনারা। আরেকটা জিনিস, ইটস রিয়েলি ভেরি মাচ হেল্পফুল, ওটা আসলে হটস্পট বলে, আপনি যেটা বলতেছেন না হটস্পট, আমাকে আসলে এর আগে হটস্পটের ফ্রেমওয়ার্কের ব্যাপারে কেউ এনলাইটেন করতে পারে নাই। তো হটস্পটে তাহলে ওই কার্সর ধরে ক্লিক করে জায়গা বের করতে হয় না, যে কোথায় কোথায় জি ক্লিক করা যায়? জি জি। সেকশন আহ মানে সেকশন এখানে যোগ করা আছে। দেওয়া থাকে না, এই যে এখানে 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 অপশনটা দেওয়া থাকে না, তাই না? না, আপনি যখন ওখানে ক্লিক করবেন বা কার্সারটা নিয়ে যাবেন, তখন ওটা হাইলাইট হয়ে যাবে ওই ও, অংশটুকু। এটা পিএমের নাম দিচ্ছে হটস্পট। হটস্পট কোশ্চেন আপনি পাইছেন? আপনার তো কোশ্চেন মাসাল্লাহ ভালো কঠিনই হয়েছে মনে হয়, এতগুলো ড্র্যাগ এন্ড ড্রপ, এতগুলো চেক বক্স। হ্যাঁ, কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে যে আপনার এই 3P-টা যদি আমি, সোহেল ভাই ওটা না চাপাচাপি করতো, তাহলে আমি ওই 3P-টা না করে শুধু এই স্টাডি হলটা করে গেলে আমার অনেক কনসেপ্টের কোশ্চেন এটা পারা সম্ভব ছিল না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ইটস গুড নিউজ, তো উই শুড জি। ফিল প্রাউড। আমি অবশ্য প্লবিনে এটাই বলি যে ভাই থ্রিপিটা করলে কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা সহজ হবে। এনিওয়ে, আচ্ছা এখন ভাইয়া কোশ্চেন নিবো এই ভাইয়া। কথাটা হ্যাঁ? ভাইয়া এই কথাটা আপনি কিন্তু এত জোর দিয়ে মনে হয় বলেন না, যে আপনি যে ওটা তো PMI এর ওটা করবেন, 3P-টাও করেন, কিন্তু আপনি এইটাকে যদি খুব জোর না দেন তাহলে তো লোকজন করবে না। ও, জোর দিয়ে বলতে আমার হবে না? সোহেল ভাই খুব জোর দেওয়ার কারণে কিন্তু আমি করছি যে না, আপনাকে পরীক্ষা দিতে হবে, কারণ আমার আবার 1 মাসের সেই শিডিউল, সেখানে দুইটা আমি লাস্টে রাখছি দুইটা। এখন আমি তো তখন আপনি বাধ্য হয়ে এখানে করছি। ও, জোর দিয়ে বলি নাই, আচ্ছা জোর দিয়ে আপনি তো জোর দিয়েছেন মানে আপনি জোর দেন, কিন্তু সেই জোরে আরেকটু বাড়াতে হবে আমার মনে হয়। এমনি গলা ব্যথা হয়ে গেছে বলে কি। আর সরি। না, পিএমআই এর সাথে যখন কম্পেয়ার হয় না, একটু নিজেকে তো একটু লজ্জাও লাগে, কারণ জি জি, পিএমআই আপনি তো ওই অলওয়েজ, জিনিসটাই আমি বলতে আর চাচ্ছি। থ্রিপি তো খুব ভালো একটা সিমুলেটর তৈরি করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। তো তারপরে পিএমআই এর সঙ্গে যখন কম্পেয়ার করে লোকজন, আহ, ও তো মাদার অর্গানাইজেশন না। তো যাক গা, ঠিক আছে, এখন থেকে জোর দিয়ে বলবো আপনার রেফারেন্স দিয়ে। তো আমার 30টার মতো কোশ্চেন, আমার 30টা ড্রাগ অ্যান্ড ড্রপের যে কোশ্চেন গুলো আপনার এক একটা টুল ধরেন 6টা টুলসের সাথে যখন আপনার মিলাতে হবে, এইটা এইটা তো সিচুয়েশন না, এটা তো হুম, আপনার কনসেপ্টটা জানা বোঝা লাগবে, তারপরে এই ধরনের এই যে নোট টোট না করে মনে থাকবে না তো এটা। ঠিক আছে, এখন থেকে বলবো খায়রুল ভাই বলছে জোর দিয়ে বলতে। ওকে, আচ্ছা এখন প্রশ্ন কার কার আছে ভাইয়া? প্লিজ আনমিউট ইউরসেলফ এন্ড আস্ক দ্য কোশ্চেন ডিরেক্টলি, কোনো সমস্যা নাই। ওকে, কারো কোনো প্রশ্ন নাই? কঠিন তো? আজকে সেশন খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনি এমন ভাবে ইন ডেপথ আস্তে ধীরে সবগুলো বলছেন, দ্যাট ওয়াজ অসম। আমার মনে হচ্ছিল মাইক্রোফোনটা একটু সরে যাচ্ছিল, যা বলে কিছু কিছু কথা একটু মনে হচ্ছে দূর সে আতা হে, আছে না, অনেক দূর থেকে আসতেছে, এটা মনে হচ্ছিল আর কি। Anybody have any question? দ্যাটস গুড। আচ্ছা এখন তাহলে ইয়ে করতে হইব আপনার ভাই ওই যে, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি গ্রুপ থেকে অনেকেই, বড় ভাই ছোট ভাই আমাকে ফোন দিচ্ছে বা কিছু, আমি পরামর্শ যেটুকু দেওয়ার চেষ্টা সেটা করে যাচ্ছি। জাস্ট যে কোনো লোক ফোন দিতে পারবে আমাকে 9টার পরে, কোনো সমস্যা নেই। আমি উইলিং এবং হ্যাপি টু হেল্প, যদি ওকে, কোনো হেল্প। থ্যাংক ইউ। আচ্ছা, রাত 9টার পরে তাই তো? জি সো রাত 9টার পরে এনিওয়ান ক্যান কল ইউ। জি। ওকে, দ্যাটস ইজ গুড হোয়াটসঅ্যাপে আলহামদুলিল্লাহ। যে কোনো আমাকে ইয়ে করলে, রিসিভ করলে আমি চেষ্টা করব আমি ইয়ে করার। আচ্ছা অনেকে কল একজন, দিনের বেলা ধরতে পারে না, বা ধরে অনেক সময় বলতে হয় ভাইয়া আমি রাতে কথা বলেন, সে তখন হয়তো কষ্ট বা কোনো একটা সমস্যা, সেই জন্য বলে দিচ্ছি যে 9টা, আমি প্রজেক্টের ইয়ে, তো আমি দেখছি যে 9টার পরে আমি একদম ফ্রি হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, প্রশ্ন, পিপিটি স্লাইড তো দিতেই পারে, পিপিটি পিডিএফ করে দিয়ে দিবে, পিপিটি স্লাইড দিয়ে আপনার তো আসলে কোনো লাভ হবে না।
হ্যাঁ আপনার কোনো হ্যাঁ প্রশ্ন আছে কিনা সেটা কন, কারণ পিপিটি স্লাইড দেখলে তো আপনি জাস্ট দেখবেন সে এটা পড়তে বলছে এটা পড়তে বলছে, এগুলো হাজারবার আমরা বলছি আর কি, বুঝছেন না এইটা ম্যাডাম? তো ভুয়াদ ভাই বলবে, এটা তো আর আমার বলা না না লাগবে না না। ওইটা না, হ্যাঁ, তবে তুমি এক কাজ করো, তুমি পিডিএফ করে পিপিটি স্লাইডটা দিতে পারো এখানে, আমাদের দিয়ে এই গ্রুপে দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে তবে ওটা পিডিএফ করে দিও, এই প্রশ্নগুলো সব একসাথে দিও না। এই ওহ, প্রশ্নগুলা তুমি সব একসাথে দিলে তো হবে না, আস্তে ধীরে আস্তে ধীরে দিতে হইব, কারণ প্রত্যেকই মতো আচ্ছা আর আমি, করবো আর কি, আর স্লাইড দিয়ে দাও। জি কিন্তু ম্যাডাম ইট উইল নট ওয়ার্ক, আপনি পিপিটি স্লাইড দেখে ইট উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম। রাদার আপনি যদি এখন তাকে কোনো প্রশ্ন করেন, দ্যাট উইল বি গুড, আচ্ছা আমি কি ইউ উইল গেট দিস। পিপিটিটা এই গ্রুপে দিয়ে দেবো হ্যাঁ হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, ওই আমাদের এখানে দিয়ে দাও, লোকজন আচ্ছা ঠিক দরকার হলে আছে, নামায় নামায় দেখবে আর কি। ঠিক আছে। আচ্ছা তোমার এমনি ইয়ের এক্সপিরিয়েন্স বলো তো, তোমাকে সঙ্গে সঙ্গে রেজাল্ট শিট দিয়ে দিছে? হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে রেজাল্ট শিট সুন্দর দিয়ে ফরম্যাটে দিচ্ছে। দিছে তো, এত সুন্দর ফরম্যাট তো মাঝখানে দেওয়া বন্ধ করে রাখছিল, শুধুমাত্র ছোট্ট একটা শীট দিত। একেবারেই সঙ্গে সঙ্গে না, ওরা প্রথমে যখন ওই যে সেভ করে, ও সেভ করে আবার ওর কম্পিউটারে নিয়ে গেল বাইরে, বাইরে হুম, যে তখন দিল, তারপরে হচ্ছিল না বলে আপনি বাইরে বসেন আমি এনে দিচ্ছি, তখন এনে দিল। বাট এটা ফার্স্টের থেকেই ওরা বলছে যে আমরা দিব। দিব। ও, হুম। ভাই বড় নিয়ে কথা বলতে তাহলে তো ভালো, মাসা তাহলে পিএমআই থেকে মনে হয় এই ফরেনসিক টেস্টের হাবি জাবি সব কিছু বলে টলে নাই না? না কিছুই বলেনি, তো দ্যাটস গুড। কিছুই আমি বলেনি। আমি তো সেন্টারে আবার ফরেনসিক টেস্ট কি, তুমি তো বাসায় পরীক্ষা করে ফরেনসিক টেস্ট করবে, সেন্টারে ফরেনসিক টেস্ট আসলে একটা ভেজাল করে রাখছিল। তো আমার মনে হচ্ছে তারা এখন সেন্টারে তো ফরেনসিক টেস্ট আর করবে না। তো ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে উই আর গোইং টু এন্ড ইট হিয়ার। কারো কোনো প্রশ্ন আছে কিনা আবার বলেন, এটা ফার্স্ট কল, এনিবডি হ্যাভ এনি কোশ্চেন? ভাইয়া থ্যাংক আমার ইউ। একটা কোশ্চেন আছে। হাবিব বলছিল। ওকে, বলো ভাইয়া প্লিজ। আচ্ছা ভাইয়া, ভাইয়া ওই হাবিবুল ভাইকে, ভাইয়া আপনি ওই যে থ্রি পি সিমুলেশনে পরীক্ষা দিচ্ছিলেন ভাইয়া, ম্যাক্সিমাম কত মার্ক তুলতে পারছিলেন? আমি 124টা হয়েছিল, আমার 68 পয়েন্ট সামথিং। আচ্ছা, আর স্টাডি হলে? স্টাডি হলে আমি দুইটাই পরীক্ষা দিছি, দুইটাতেই, একটাতে হচ্ছে 136, 137, দুইটাতেই 78%। কিন্তু আমার পরে পরীক্ষার সময় মনে হচ্ছিল যে এটাতে যদি আমি একটু কম পাইতাম, 60 বা 55, মনে হয় ভালো হতো। কারণ হচ্ছে যে আমার এই নোটে অনেক অনেক কিছু নাই, কারণ যে শুধুমাত্র রং অ্যান্সার গুলাই আমি রিভিউ করছি। উম, এটা আহ, আমার মনে হয় যে আমি, আমার আসলে প্রথমে যেই সিমুলেশনের পরীক্ষা, প্রথমে একটা ছোট এক্সাম দিই আমি, তখন 40%, 40% এটা পাইছিলাম। আহ, এটা আমার হেল্প করছে যে আমি বুঝতে পারছিলাম যে আসলে আমার কিছুই হয়নি, স্টার্ট ওভার করতে হবে, নতুন করে শুরু করতে হবে। দ্যাট ইজ দ্য গুড মানে সাজেশন, যারা আমাদের এখানে কম কম স্কোর পাচ্ছেন, আমি দেখতেছি আমাদের সিমুলেশনে এটা, আমি আসলে কিছু করার নাই, কারণ অনেকে বলে যে ভাইয়া আপনার এখানে পরীক্ষা দিলে এত কম স্কোর আসে, কনফিডেন্সটা কমে যায়। আরে কনফিডেন্স কমবে কি জন্য? কনফিডেন্স যাক ভালো, তুমি ভাবে ভালো বলতো, মানে তোমার চিন্তা ভাবনা আমার সাথে মিলতেছে আর কি। তুমি একটা পরীক্ষা দিতে নামছো, তুমি যদি প্রথম দিকে বাড়ি বুড়ি খাও, তুমি তো শক্ত হইবা আরো, কিছুই পড়ে নাই, তো পাইছে 40%, তো তার নাকি কনফিডেন্স কমে গেছে। আরে পড়াশোনা করে না পারলে তখন কনফিডেন্স কমবে, দ্যাটস গুড। কম পাইলে তো ভুলগুলা শুধরানোর সময় পাচ্ছি আমি। আর জি। এফোর এর ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করছো, খুব ভালো লাগলো, এটাকে আর কেউ বলে নাই আমাকে। আমি তো এটা এফোর, আমার জন্য অনেক, মানে আমি যদি ওই আগের দিন আমি কি পড়বো আমার মাথা পুরাই গরম। আমি যদি শুধু আমার এই নোটবুকটা আগের দিন থেকে, দিনটা এবং ওই দিন সকালে শুধু আমি এই নোটবুকটাই পড়ছি, এবং ওই দিন যদি আমি এই পুরো স্টাডিটা কভার করতে যাই, তাহলে আমার সব কিছু পড়া লাগে না, আই মিন মনে হয় যে 60 আওয়ার্স অফ স্টাডি। বাট এটা এটা একেবারেই এই এই এফোর্টটাও আপনার আরো জোর দেওয়া উচিত, এটা বোঝানো যে লাস্টের দিনে, 2 দিনে আপনি আর কিছু করতেই পারবেন না, কারণ এর বই পড়া কি সম্ভব তখন? আরে এগুলা তোমরা মানে গিয়ার আপ করলে না বলতে পারি, এই যে যেমন তুমি এই কথা বললা, তারপরে ওই যে সিমুলেটরের কথা বললা, তো যদি আমার 4-5 জন এমনি গিয়ার আপ করে পরীক্ষা পাশ করার পরে ভাইয়া এফোর্টটা খুব ভালো কাজে লাগছে, তখন না আমি চেঁচা চেঁচা বলতে পারি। এখন আমি এফোর্ট 6 মাস ধরে প্র্যাকটিস করাইতেছি, তো কেউ তো এফোর্টের কথা এটাকে বলে নাই, তুমি না কইলা, এখন তোমার এটা তখন দেখা যাবে আচ্ছা আচ্ছা বলতে পারবো ভাই, ডু দিস ডু দিস। থ্যাংক ইউ। আচ্ছা আর কি প্রশ্ন আছে? নাই? তাহলে কি শেষ নাকি? তাহলে সবাই মিলে খায়রুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমি কালকে না পারলেও পরশু দিনের মধ্যে আই উইল এটা আপ করে দিব ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে।
আর ওইখানে যে জিনিসগুলো আছে সেগুলা ওখান থেকে তখন দেখে নিতে পারবে যারা আসে নাই। আর প্লিজ বি উইথ আস খায়রুল, তুমি আমাদেরকে ছেড়ে যাও না। আবার অবশ্য এখানে মেন্টর অলরেডি আছে কয়েকজন, তুমি যদি চাও সেক্ষেত্রে তোমাকে মেন্টর দিতে পারবো, বাট আরো 3 জন আছে ওদেরকে এখনো দিতে পারি নাই। তো পেলে তোমাকে দিতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের সঙ্গে থাইকো, জি কন্ট্রিবিউট ভাইয়া, টন্ট্রিবিউট করিও। থ্যাংক ইউ। আমি অনেক দিন থেকেই এটা করার চেষ্টা করছিলাম, বুঝতেই পারছিলাম। আমি এত বছর চাকরি করি প্রজেক্টেই, সবাই যে বড় ভাইয়ের কাছে কথা বলি, আরে তুমি পিএমপি করতেছো না কেন? তুমি এই চাকরি করো 15 বছর, কি জন্য করো? কি করবা? এমবিএ করছো? না ভাইয়া, এমবিএ তো করতে পারিনি, অর্ধেক করে তারপরে তো বিভিন্ন জায়গায় থাকি প্রজেক্টের জন্য। তো পিএমপি করনি কেন তাহলে? সো এটা আমি 10 বছর 12 বছর ধরেই শুনতেছি, মানে 2 বছর 3 বছর পার হওয়ার পর থেকে শুনে যাচ্ছি। তো থ্যাংক ইউ আপনার এই, ইট ওয়াজ ভেরি হেল্পফুল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা তো আসলে মানে হেল্প করার জন্যই। আর থ্যাংক ইউ ভেরি মাচ সব মিলাই ঝিলাই আর কি। আর কি যেন একটা বলছিলাম, ও কাজের ক্ষেত্রে ট্রাই টু অ্যাপ্লাই অল দ্য টুলস। তো এটা আমি ক্লাসের মধ্যেও বলি যে ভাই পিএমপি পাস করেন আর না করেন, কিন্তু যে টুলস গুলো আছে ট্রাই টু অ্যাপ্লাই দ্য টুলস টু এনহ্যান্স এভরিথিং। নিজের লাইফস্টাইল হোক, অর্গানাইজেশনাল লাইফস্টাইল হোক, বা ডু ইট ইন এ পোলাইট ম্যানার। খুব বেশি রুড হবেন না, খুব বেশি রাশ হবেন না। অফিসে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে না এগুলো আসলে ইলজিক্যাল, চেঞ্জ করা উচিত, আপডেট করা উচিত। পিএমআই তে এইভাবে বলা হয়েছে এবং আপনার মনে হচ্ছে যে দিস ইজ দ্য গ্যাপ। আমরা যেভাবে প্র্যাকটিসটা করি আর স্ট্যান্ডার্ড যেটা সেটার মধ্যে একটা গ্যাপ আছে। সো ট্রাই টু স্কেলেট দিস ওয়ান টু দ্য আপার আপার লেভেল, কিন্তু ইউজ ইট ইন এ ভেরি পোলাইট ওয়েতে। হ্যাঁ, ডোন্ট বি সো রাশ, সো রুড, যাতে বসরা এটা ভেবে না বসে যে পিপি পাশ করে পাকনা হয়ে গেছে। ঠিক আছে না? সো প্লিজ, ঠিক আছে না ভাইয়া? তাহলে এটা অফিসিয়ালি শেষ করি, ভিডিও রেকর্ডিংটা বন্ধ করব। এগেইন যদি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক দ্য লাস্ট কল। এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের নিজস্ব যে কাজ আছে সেটা শুরু করবো ইনশাল্লাহ। তো খাইরুল, থ্যাংক ইউ এগেইন ফর এভরিথিং। আল্লাহ তোমার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম